কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই আফগানিস্তানের কোনার প্রবাস নামক একটি জায়গায় কিছু সেনাবাহিনীর গাড়ি দিয়ে ফিরছে আরডিজে, মানে এই মুভির হিরো টনি স্টার্ক, যে পরবর্তীতে আয়রন ম্যান হবে। কিন্তু রাস্তাতেই তাদের গাড়ির উপর কিছু সন্ত্রাসীরা হামলা করে, যার ফলে তার সাথে থাকা সেনাবাহিনীর এক এক করে সকলেই মারা যায়। এবার টনি যখন এই গাড়ি থেকে পালাতে যাবে, ঠিক তখনই তার পাশে তার কোম্পানি মানে স্টার্ক ইন্ডাস্ট্রি তৈরি করা একটি বোমা এসে পড়ে। এইটা দেখে টনি ওই বোমা থেকে বাঁচার জন্য যখন পালাতে যাবে, কিন্তু ততক্ষণে ওই বোমাটি সেখানে ফেটে যায়, যার ফলে সে গুরুতর আহত হয়। আর সেখান থেকে সন্ত্রাসীরা টনি স্টার্ককে ধরে তাদের ডেরায় নিয়ে যায়। আর এখান থেকে ঘটনা 36 ঘন্টা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একটি অনুষ্ঠানে টনিকে পুরস্কৃত করা হচ্ছে আর্মস ডিল অফ দ্য ইয়ারের জন্য। কিন্তু তার বন্ধু রোডি যখন গর্বের সহিত এই পুরস্কারটি দেওয়ার জন্য তাকে স্টেজে আমন্ত্রণ জানায়, তখন আমরা দেখতে পাই সেই পুরস্কারটি নেওয়ার জন্য স্টেজে উপস্থিত হয়েছে টনি স্টার্কের বাবার বন্ধু আর বিজনেস পার্টনার ওবাডিয়া স্টেন। আসলে টনি তখন এটি কেসিনোতে জোয়া খেলতে ব্যস্ত। এরপর সেখানে তার বন্ধু রোডি ওই পুরস্কারটি নিয়ে যায় তাকে দেওয়ার জন্য, কিন্তু টনি সেই পুরস্কারটি দেখে তাকে জানায় এরকম পুরস্কার আমার বাড়িতে প্রচুর আছে। এমনকি এই কেসিনো থেকে বের হওয়ার পথে ওই পুরস্কারটি টনি একজনকে গিফট করে দেয়। এবার বাড়ি ফেরার পথে টনি যখন গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই ক্রিস্টান নামের একজন লেডি রিপোর্টার তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে আর বলে আপনার কোম্পানি যেসব আধুনিক হাতিয়ার লেনদেন করে এটা পুরো পৃথিবীর জন্য ক্ষতিকর। কিন্তু টনি তাকে উত্তরে জানায় এই পৃথিবীতে কোনো কিছু ঠিক না, যদি কোনোদিন পৃথিবীতে শান্তির জন্য হাতিয়ারের প্রয়োজন উঠে যায়, তাহলে আমি কথা দিচ্ছি সবার আগে আমার কোম্পানি হাতিয়ার তৈরি করা ছেড়ে দেবে আর এর বদলে ইট তৈরি করা শুরু করবে। এরপর যেটা আমরা সকলে দেখতে পাই, টনির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাকে বলছে আপনি কি ভুলে গেছেন আজ আপনার আফগানিস্তানে একটি আর্ম ডিল কমপ্লিট করার কথা, আর আপনার প্লেন আপনার জন্য প্রায় 1.5 ঘন্টা ধরে ওয়েট করছে। এই কথা শুনেই তাড়াতাড়ি করে রেডি হয়ে টনি তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে প্রাইভেট প্লেনের উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছে দেখে তার বন্ধু রোডি তার জন্য প্রায় 3 ঘন্টা ধরে ওয়েট করছে। এইবার তারা দুইজন মিলে বের হয়ে পড়ে আফগানিস্তানের উদ্দেশ্যে, যেখানে কিছু সেনাবাহিনী টনির জন্য ওয়েট করছে। টনি স্টার্ক সেখানে পৌঁছে তার তৈরি করা আধুনিক মিসাইলের ক্ষমতা প্রদর্শন করে আর জানায় তার তৈরি এই যেরকম মিসাইলটি এতটাই আধুনিক যে শত্রু পক্ষকে নিমিষে ধ্বংস করে দিতে পারে। আর ওই মিসাইলটি প্রদর্শন করার পরে টনি তার পরিচিত কাউকে ফোন করে বলে এই ডিলটি যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা বিলিয়নার থেকে বিলিয়নার হয়ে যাব। মোবাইলে কথা বলা শেষ করে টনি গাড়িতে বেরিয়ে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে সন্ত্রাসীরা তার উপর হামলা করে। মানে আমরা একটু আগে যে ঘটনাটি দেখে আসছি, এখান থেকে স্টোরিতে আবার ফিরে আসা যাক। প্রেজেন্টে আবার আমরা দেখতে পাই তার বুকের ভেতরে একটি মেশিন ফিট করা, যেটা থেকে 2টি তার বেরিয়ে সোজা একটি ব্যাটারিতে কানেক্ট করা আছে। এটা দেখে সে প্রথমে কিছুই বুঝতে পারছিল না তার সাথে এটা কি হচ্ছে। তখন সে তার পাশে একজন লোককে দেখতে পায় যার নাম ইয়াংসেন। টনি তখন তাকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে কি করেছো। ইয়াংসেন তখন তাকে জানাই একটি বোমা বিস্ফোরণে তুমি গুরুতর আহত হয়ে পড়েছিলে আর সেই বোমার বিষাক্ত কিছু অংশ তোমার শরীরের ভেতর প্রবেশ করে গিয়েছে। আমি অনেক চেষ্টা করার পর কিছুটা বের করতে সমর্থন হলেও তোমার হিটপিডের কাছাকাছি কিছু বিষাক্ত জিনিস এখনো আটকে আছে, যেটা আমি বের করতে পারিনি। আর এই বিষাক্ত জিনিসগুলো যাতে তোমার হিটপিডের কাছে পৌঁছতে না পারে, তাই আমি তোমার বুকের ভেতর এই ইলেকট্রোম্যাগনেটিক জিনিসটি লাগিয়ে দিয়েছি। আর এই জিনিসটি চালু রাখার জন্য আমি এই গাড়ির ব্যাটারিটি ইউজ করছি। আর এটা যদি আমি না করতাম তাহলে তুমি কিছুক্ষণের মধ্যেই মারা যেতে, এমনকি ভবিষ্যতে যদি এটা তুমি কোনোদিন খুলে ফেলো তাহলে তুমি সাথে সাথে মারা যাবে। তাদের এই কথাবার্তার মধ্যে সেখানে 89 সন্ত্রাসী গ্রুপের লিডার সেখানে এসে টনিকে জানিয়ে দেয় আমরা তোমাকে কিডন্যাপ করেছি তার একটাই কারণ, তোমার তৈরি করা ওই জেরিকো মিসাইলটি আমাদের চাই। তুমি যদি আমাদেরকে ওই মিসাইলটি তৈরি করে দাও তাহলেই আমরা তোমাকে এখান থেকে মুক্ত করব। কিন্তু টনি তাদেরকে বলে আমি কোনো সন্ত্রাসীদের জন্য অস্ত্র তৈরি করি না, তাই আমি তোমাদেরকে ওই মিসাইলটি তৈরি করে দিতে পারি না। তখনই তাদের টিমের লিডার টনিকে গুহার বাইরে নিয়ে গিয়ে দেখায় তার কোম্পানির তৈরি করা নানা রকম হাতিয়ার অলরেডি তাদের কাছে আছে। এগুলো দেখে টনি খুবই অবাক হয়ে যায় আর বুঝতে পারে এখান থেকে বেরোনোর দ্বিতীয় কোনো উপায় নেই। তাই নিরুপায় হয়ে টনি মিসাইল তৈরি করতে রাজি হয়ে যায়। তারপর গুহায় ফিরে তার সাথে থাকা ইয়াংসনকে জানাই ওই মিসাইলটি তাদেরকে আমি যদি বানিয়ে দেয় তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলবে, তাই যেভাবেই হোক এখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজতে হবে। তখন ইয়াংসন তাকে জানাই এটা এমন এক পাহাড়ি এলাকা যেখান থেকে ওরা যদি তোমাকে না ছাড়ে তাহলে তুমি কোনোদিনই এখান থেকে বের হতে পারবে না, আর ইউএসএ আর্মি কোনোদিনই এই জায়গাটি খুঁজে পাবে না। কিন্তু টনি স্টার্ক সেখান থেকে পালানোর একটি উপায় পেয়ে যায়। সেখানে থাকা তার কোম্পানির বিভিন্ন হাতিয়ার থেকে প্যালেডিয়াম নামক একটি ধাতু উদ্ধার করতে শুরু করে আর সেই ধাতু দিয়ে বানিয়ে ফেলে আর্ক রিঅ্যাক্টর। আর রিঅ্যাক্টর এমন এক জিনিস যার সাহায্যে টনির বুকে থাকা ইলেকট্রোম্যাগনেটিক মেশিনটিকে কোনো ব্যাটারি ছাড়াই চালু রাখতে পারবে। আর আরেকটি ব্যাপার হলো এই আর্ক রিঅ্যাক্টরটি যে কোনো ম্যাগনেটিক্যাল জিনিসকে পাওয়ার দিতে সক্ষম। এবার আমরা দেখতে পাই আর্ক রিঅ্যাক্টরটি তৈরি করার পর এইরকম একটি স্যুট তৈরি করতে হবে যেটাকে পাওয়ার দিবে আবার তৈরি করা এই আর্ক রিঅ্যাক্টর। এবার তারা দুইজনে মিলে অনেক চেষ্টা করে বানিয়ে ফেলে একটি আয়রন স্যুট, কিন্তু দুর্ভাগ্যবশত একদম শেষ টাইমে সন্ত্রাসী দলের লিডার এটি বুঝতে পেরে তাদের উপর আক্রমণ করে। তখন ইয়াংসন টনিকে বলে তুমি এই স্যুটটি তাড়াতাড়ি করে রেডি করো, ততক্ষণ আমি এদেরকে আটকানোর চেষ্টা করছি। কিন্তু সন্ত্রাসীদের গুলিতে ইয়াংসন আহত হয়। টনি তার তৈরি করা আয়রন স্যুটটি পরে সন্ত্রাসীদেরকে মারতে মারতে বাইরে বেরিয়ে আসে। সে তার কোম্পানির তৈরি করা সকল হাতিয়ার ধ্বংস করে দেয়। সে স্যুটটির সাহায্যে কিছুটা উড়ে মরুভূমিতে এসে পড়ে। এতটা উঁচু থেকে পড়ার কারণে তার তৈরি করা বার্ক ওয়ার্ড স্যুটের টুকরো টুকরো হয়ে এদিকে ওদিকে ছিটকে পড়ে। তারপরে এখান থেকে হেলিকপ্টারে তাকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়। বাড়ি ফিরে টনি তার বডিগার্ড হ্যাপিকে বলে তুমি এখনই একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো, আমি কিছু ইন্টারভিউ দিতে চাই। হ্যাপি তারপর টনির কথা মতো তাড়াতাড়ি করে
একটি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে। টনি সেখানে উপস্থিত হতেই সকল প্রেসের লোকেরা টনিকে জিজ্ঞেস করতে শুরু করে, আফগানিস্তানে আপনার সাথে কি হয়েছিল? তখন টনি তাদের সকলের উদ্দেশ্যে বলে, আমার কোম্পানি হাতিয়ার তৈরি করে আমাদের দেশের সেনাবাহিনীকে রক্ষা করার জন্য, কিন্তু আমি আমার চোখে আমার সামনে আবার তৈরি করা হাতিয়ারের সাহায্যে আমাদের দেশের সেনাবাহিনীকে মারা যেতে দেখেছি। তাই আমি ডিসিশন নিয়েছি, আজ থেকে আমার কোম্পানি কোনো প্রকার হাতিয়ার তৈরি করবে না। আর এটা শোনার পরে সেখানে উপস্থিত তার বাবার বন্ধু ওবাডিয়া তাকে সঙ্গে সঙ্গে বাইকের সামনে থেকে সরিয়ে নিজে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে, আমাদের কাছে টনি ফিরে এসেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমরা এ ব্যাপারে পরে কথা বলবো, টনির এখন রেস্ট নেওয়া দরকার। এরপর ওবাডিয়া প্রাইভেটলি টনির সাথে দেখা করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা যদি হাতিয়ার তৈরি না করি তাহলে বাড়াবো কি? আমাদের কোম্পানি তো ধ্বংস হয়ে যাবে। টনি তখন বলে, আমাদের কোম্পানি যদি আর্ক রিঅ্যাক্টর বানায় তাহলে কেমন হবে? ওবাডিয়া বলে, আর্ক রিঅ্যাক্টর ওটা তো একটা সায়েন্স প্রজেক্ট ছিল যেটা মানুষদেরকে বোকা বানানোর জন্য ছিল, কিন্তু বাস্তবে এটা কোনোদিনই সম্ভব না। তখন টনি তার বুকে থাকা আর্ক রিঅ্যাক্টরটি দেখায়, যেটা দেখে ওবাডিয়া টনিকে জানাই, তাহলে আমাদেরকে এখন আলাদা একটা খেল খেলতে হবে, তুমি শুধু একটু চুপচাপ থাকবে। এরপর আমরা দেখতে পাই টনি তার রুমে একটি আধুনিক আর্ক রিঅ্যাক্টর তৈরি করছে, আর সেটা লাগানোর জন্য তার অ্যাসিস্ট্যান্টের সাহায্য নেয়। পেপার বলে, এগুলো কি? টনি বলে, তোমার শুধু আমার বুকে লাগানো ওই বেশিটি বের করে নতুন এই বেশিটি ফিট করে দিতে হবে। পেপার তখন অতি সাবধানের সাহায্যে তার বুকের ভেতর থেকে পুরনো বেশিটি বের করে নতুন এই বেশিটি ফিট করে দেয়, আর জিজ্ঞেস করে, এই পুরনো জিনিসটি কি তোমার লাগবে? টনি তখন ওই পুরনো আর্ক রিঅ্যাক্টরটি তাকে নষ্ট করে ফেলতে বলে। এরপর টনি সোজা চলে যায় তার বন্ধু রোডির কাছে, তাকে বলে, আমি একটি নতুন জিনিস তৈরি করার চেষ্টা করছি, তার জন্য তোমার সাহায্য লাগবে। রোডি বলে, আগের দিন তুমি প্রেস কনফারেন্সে যে নাটকটা করলে আমি ভাবতেই পারছি না আজ তুমি এখানে দাঁড়িয়ে আছো। এখন তোমার নতুন জিনিস না তৈরি করে রেস্ট নেওয়া দরকার। একা থেকে কোনো প্রকার সাহায্য না পেয়ে টনি সোজা বাড়ি ফিরে তার আধুনিক কম্পিউটার জার্ভিসের সাহায্যে নতুন একটি আয়রন স্যুট তৈরি করতে লেগে পড়ে, যেটা সে নাম দেয় মার্ক 2। আর একা থেকে সিট চেঞ্জ হয়, আর আমরা দেখতে পাই যে সন্ত্রাসী দলটি টনিকে কিডন্যাপ করেছিল তারা ওই প্রথম আয়রন স্যুটের ধ্বংসবিশেষ খুঁজে পেয়েছে, আর সেগুলিকে এক এক করে জোগাড় করা শুরু করে যাতে তারা ওই টুকরোর অংশগুলি দিয়ে আবার নতুন একটি স্যুট তৈরি করতে পারে। এদিকে টনি দিনরাত চেষ্টা করতে থাকে তার ওই স্যুটটিকে আরো আধুনিক তৈরি করার জন্য। এক এক করে ব্যর্থতা পেরিয়ে অবশেষে সে তৈরি করে ফেলে তার মার্ক 2 বা আয়রন ম্যান স্যুট। এবার এই স্যুট পরে সে সোজা আকাশে উড়ে যায়, আর দেখার চেষ্টা করে তার এই স্যুটটির ক্ষমতা কতটুকু আছে। যখন সে আকাশের অনেকটা উপরে উঠে যায় তখন সে দেখে তার পুরো স্যুটটিতে হঠাৎ বরফ জমতে শুরু করে, বরফ জমতে জমতে সমস্ত পাওয়ার অফ হয়ে যায়। এবার উপর থেকে সোজা নিচে পড়তে থাকে, আর এর বাদে স্যুটটি আবার চালু হয়ে যায়, আরে তার স্যুটটিতে পাওয়ার আবার ফিরে আসছে। এটা দেখে সে খুবই খুশি হয় এবং বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দেখতে পায় যে আর্ক রিঅ্যাক্টরটি সে পেপারকে নষ্ট করে ফেলতে বলেছিল, সেই আর্ক রিঅ্যাক্টরটি পেপার একটি 12 ফ্রেমে বাঁধিয়ে টনিকে গিফট করেছে। এটা দেখে টনি খুবই খুশি হয় এবং নিজের কাছে রেখে দেয়, আর চেষ্টা করতে থাকে যাতে এই স্যুটটি পরে যত উপরে উঠুক না কেন বরফ যেন না জমে। জার্ভিসের সাথে সে ওই স্যুটটিতে টাইটানিয়াম আর সোনার মিশ্রণ অ্যাড করে আরো আধুনিক করে তোলে, যাতে যত উপরে উঠুক না কেন তার ওই স্যুটটিতে যেন বরফ না জমে। এরপর টনি টিভিতে একটা নিউজ শুনতে পায় তার বাবার বন্ধু ওবাডিয়া স্ট্যান একটি সুন্দর পার্টি অ্যারেঞ্জ করেছে, যেখানে টনিকে সে ইনভাইট করেনি। তবে টনি ইনভাইট না পেয়েও সেই পার্টিতে চলে যায়। সেখানে গিয়ে তার আবার সেই রিপোর্টারের সাথে দেখা হয়। সে তাকে জানায়, তুমি যে যেরকম মিসাইলটি ইউএসএ গভর্নমেন্টকে দিয়েছো ঠিক এরকম একটি মিসাইল সন্ত্রাসী গ্রুপের কাছেও আছে, যারা সেটিকে গুরবানি নামক এক জায়গায় এক্সপেরিমেন্ট করছে। এটা জানার পর টনি খুবই রেগে যায় এবং চিন্তা করে, এই মিসাইলটি আমি তো তাদের কাছে বিক্রি করিনি, তাহলে তারা এটা কোথা থেকে পেল? তখন তার সন্দেহ তার বিজনেস পার্টনার ওবাডিয়ার উপর গিয়ে পড়ে। টনি সঙ্গে সঙ্গে তাকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন ওই সন্ত্রাসীদের কাছে মিসাইল বিক্রি করেছো? ওবাডিয়া তাকে বলে, এটা বিজনেস আর আমি বিজনেসের জন্য সবকিছু করতে পারি। ওবাডিয়ার এসব কথা শুনে টনি আরো রেগে যায় এবং সাথে সাথে বাড়ি ফিরে এসে এই স্যুটটিকে আরো পাওয়ারফুল করতে শুরু করে। এর মধ্যে টিভিতে আরেকটি নিউজ শুনতে পাই, গুলবানি নামে যে জায়গায় সন্ত্রাসের এক্সপেরিমেন্ট করছে সেখানে তারা সাধারণ মানুষের উপর খুবই অত্যাচার করছে, এমনকি বাচ্চা মহিলাদেরকে মেরে ফেলছে। এ খবর দেখেই টনি তার তৈরি করা নতুন স্যুটটি পরে রওনা হয়। সেখানে পৌঁছে এক এক করে জঙ্গলিদেরকে মারতে শুরু করে, তাদের কাছে থাকা যেরকম মিসাইলগুলিকে ধ্বংস করে দেয়। আর এই ধ্বংসের ফলে ইউএসএ আর্মিরা বুঝতে পারে সেখানে বড় একটা বিস্ফোরণ ঘটেছে। তাই তারা খোঁজ নিতে শুরু করে এই বিস্ফোরণ কিভাবে ঘটেছে, এবং রাডারের মাধ্যমে বুঝতে পারে ছোট্ট একটি উড়ন্ত জিনিস তাদের এলাকায় প্রবেশ করেছে, সেই বিস্ফোরণ ঘটিয়েছে। এবার টনি যখন তার স্যুটটির সাহায্যে উড়তে উড়তে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় তখন তার পিছনে দাওয়া করে ইউএসএ আর্মির দুটি যুদ্ধ বিমান F-22। টনি তাদের হামলার হাত থেকে বাঁচতে গিয়ে একটি F-22 ধ্বংস হয়ে যায়, আরেকটি F-22 কে অর্ডার দেওয়া হয় ওই উড়ন্ত বস্তুটিকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু তখনই টনি তার বন্ধু রোডিকে ফোন করলে জানাই, ওই উড়ন্ত বস্তুটি আর কেউ না, আমি নিজেই। তুমি যাই হোক করে তোমার এই এয়ারফোর্স গুলিকে আমার পাশ থেকে সরাও। অবশেষে টনি তার বন্ধুর সাহায্যে ওই এয়ারফোর্সের হাত থেকে বেঁচে যায়। তারপর টনি বাড়ি ফিরে আসে। এরপর দিন রোডি নিউজে জানাই ট্রেনিং চলাকালীন দুটি F-22 ধ্বংস হয়ে গেছে, যাতে হতাহতের কোনো খবর নেই। আর অন্যদিকে দেখতে পাই ওবাডিয়া পৌঁছে যায় সন্ত্রাসীদের কাছে যারা টনিকে কিডন্যাপ করেছিল। এখানে জানা যায় ওবাডিয়া এই সন্ত্রাসীদেরকে টনিকে কিডন্যাপ করতে বলেছিল। ওবাডিয়া টনিকে
টনিকে মেরে ফেলে নিজের স্টার্ক ইন্ডাস্ট্রি সম্পূর্ণ হাতিয়ে নিতে চেয়েছিল। সেখানে পৌঁছে ওবাডিয়া সন্ত্রাসীদের লিডারকে জানাই, তোমাদের ভুলের জন্যই আজ এই অবস্থা, যদি তোমরা সাথে সাথে টনিকে মেরে ফেলতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। সন্ত্রাসীদের লিডার তাকে জানাই এইটা নিতান্ত একটা দুর্ঘটনা ছিল, কিন্তু এখন আমার কাছে তার তৈরি করা ওই স্যুটটির পুরোপুরি ডিজাইন আছে, আমি তোমাকে ফ্রিতে দিয়ে দেবো, শুধু তুমি আমাকে ওরকম একটি স্যুট তৈরি করে গিফট করবে। কিন্তু ওবাডিয়া তার একটি নতুন টেকনোলজির সাহায্যে সন্ত্রাসী লিডারকে ধোঁকা দিয়ে সেখান থেকে আয়রন স্যুটটি নিয়ে যায় আর কিছু ইঞ্জিনিয়ারকে ডেকে ওই স্যুটটির ডিজাইন কপি করে নতুন একটি স্যুট বানানোর কথা বলে। আর এদিকে টনি তার অ্যাসিস্ট্যান্ট পেপারকে বলে তুমি আমার অফিসে যাও আর সেখানে থাকা কম্পিউটার থেকে আমাদের কোম্পানির যত 2 নম্বর ডিল আছে সেই ফাইলগুলি খুঁজে নিয়ে আসো, যাতে আমি ওই সব জায়গাগুলি ধ্বংস করতে পারি। পেপার তার কথা শুনে সোজা অফিসে যায়। সেখানে গিয়ে সে একটি প্রেড নেবে তার এক এক করে ফাইলগুলি কপি করতে শুরু করে। সেখানে পেপার সে 116 নামে একটি ফাইল খুঁজে পায়, যেটা থেকে সে জানতে পারে ওবাডিয়া সন্ত্রাসীদেরকে ভাড়া করেছিল টনিকে মারার জন্য। আর এইসব ফাইলগুলি যখন সে ওই প্যাড ড্রাইভের ভিতর কপি করছিল ঠিক সেই সময় ওবাডিয়া সেখানে চলে আসে, কিন্তু পেপার তাকে কথার জালে ফাঁসে প্যাড ড্রাইভের ভিতর ফাইলগুলো কপি করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন ওবাডিয়া বুঝে যায় পেপার কিছু কপি করে নিয়েছে, সে সঙ্গে সঙ্গে তখন পেপারে পিছু নিতে শুরু করে। কিন্তু এখানে আমরা দেখতে পাই সিলের একজন কলসেনকে, যে টনি স্টার্কের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পেপারের সাথে দেখা করতে আসছে। কিন্তু এখন যখন পেপার বুঝতে পেরে গেছে তাকে এখান থেকে ওবাডিয়া আর কিছুতে বের হতে দেবে না, তাই পেপার এই এজেন্টের সাহায্য নেয় আর তাকে বলে আমি এখনই তোমার সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করব, তুমি চলো আমার সাথে। তারপর পেপার এজেন্ট কলসনের সাহায্যে এখান থেকে বেরিয়ে যায়। এসব দেখে ওবাডিয়া পৌঁছে যায় তার নতুন স্যুট ইঞ্জিনিয়ারদের কাছে, যেখানে গিয়ে জানতে পারে তার ইঞ্জিনিয়াররা কোনো মতেই আর্কিটেক্টর তৈরি করতে পারেনি যার সাহায্যে তার বানানো এই স্যুটিতে পাওয়ার আসবে। তখন সে তার ইঞ্জিনিয়ারদের উপর খুবই রেগে যায় এবং বলে যেটা টনি একটি গুহায় বসে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে বানিয়ে ফেললো সেটা তোমরা এতদিন ধরে বানাতে পারছো না। তখন ইঞ্জিনিয়াররা তাকে জানায় আমরা কেউ টনি স্টার্ক না। এ কথাটাই আশা করি বুঝতে পারছো টনি স্টার্ক কেমন একজন জিনিয়াস মাল। যাই হোক, এবার ওবাডিয়া সোজা চলে যায় টনির কাছে, যেখানে তার ওই আধুনিক যন্ত্রের সাহায্যে মানে যেটাতে সন্ত্রাসীদের লিডারকে পরাস্ত করেছিল সেটার সাহায্যে টনিকে কিছুক্ষণের জন্য ক্ষমতাচ্যুত করে তার বুকে লাগানো ওই আর্কিটেক্টরটি খুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার টনির বুকের ভেতর যেহেতু আর্কিটেক্টরটি আর নেই তাই সে ধীরে ধীরে মৃত্যুর দিকে আগাতে থাকে। কিন্তু এর মাঝে তার মনে পড়ে যায় পেপার তার আগের আর্কিটেক্টরটি তাকে কাচের ফ্রেমে বাঁধিয়ে তাকে গিফট করেছিল, যেটা সে খুব যত্নে রেখে দিয়েছে। তাই সে কোনো মতে সেখান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে আর অ্যাটলাস সেখানে পৌঁছে কোনো মতো ওই আর্কিটেক্টরটি নিজের বুকে লাগিয়ে নিজেকে রিজেনারেট করে সঙ্গে সঙ্গে তার তৈরি নতুন স্যুটটির সাহায্যে ওবাডিয়ার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই পেপার সিলের ওই এজেন্টের সাহায্যে কিছু পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যায় ওবাডিয়াকে গ্রেফতার করার জন্য, কারণ সে টনি স্টার্ককে মেরে ফেলতে চেয়েছিল। এবার পেপার যখন সেক্টর 16-তে পৌঁছায় ততক্ষণে ওবাডিয়া তার ওই নতুন স্যুটটিতে টনির থেকে নিয়ে আসা ওই আর্কিটেক্টরটি লাগিয়ে রেডি করে ফেলেছে। আর পেপার সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওবাডিয়া তার নতুন স্যুটটির সাহায্যে তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তাদের মধ্যে এসে পড়েছিল টনি স্টার্ক। আর এখানেই শুরু হয় তাদের মধ্যে দুর্দান্ত লড়াই। এখানে ওবাডিয়ার লোয়ার স্যুটটির সাইজ অনেক বড় ছিল, তাই ক্ষমতাও তার বেশি ছিল। তবে টনির বুদ্ধির কাছে তার বুদ্ধি ছিল একদমই নগণ্য। টনি তখন দেখতে পায় সে কিছুতেই তাকে হারাতে পারছে না, তাই সে তার ওই স্যুটটির সাহায্যে উপরের দিকে উঠতে শুরু করে, কারণ টনি জানে কিছুটা উপরে ওঠার পরে ওবাডিয়ার স্যুটটি বরফে জমে যাবে আর সে সঙ্গে সঙ্গে শক্তি হারাবে। আর তাই হলো কিছুটা উপরে ওঠার পর ওবাডিয়ার স্যুটে বরফ জমতে শুরু করে। আর অবশেষে আমরা দেখতে পাই টনি পেপারের সাহায্য দিয়ে সেখানে তাকে একটি বৈদ্যুতিক চুল্লিতে পাওয়ার বলিয়ে একটি বড় বিস্ফোরণ ঘটিয়ে ওবাডিয়াকে হারাতে সক্ষম হয়। এবার পরদিন সকালে দেখা যায় একটি প্রেস কনফারেন্সে টনিকে ইন্টারভিউ দিতে হবে, কারণ আগের দিন স্টার্ক ইন্ডাস্ট্রিতে যে বিস্ফোরণটি ঘটেছে আর তার আশেপাশে লোহার স্যুট পরা যে মানুষটিকে দেখা গেছে সেটি কি টনি স্টার্ক নিজে নাকি অন্য কেউ। টনি এই টাইমে নিজেও নিউজ পেপারে লক্ষ্য করে তার লোহার তৈরি ওই স্যুটটিকে রিপোর্টাররা নাম দিয়েছে আয়রন ম্যান। আর এখানে আমরা দেখতে পাই শিল্ডের ওই এজেন্টটি টনিকে এসে স্কিপ দেয় আর বলে কনফারেন্সে গিয়ে এতে যা লেখা আছে আপনাকে হুবহু সেটাই বলতে হবে, এর বাইরে কিছুই না। আসলে স্ক্রিপ্টে লেখা ছিল ঘটনার দিন এখানে টনি ছিল না আর ও লোহার ডেস্কগুলির ভেতরে টনির বডিগার্ডরা ছিল যারা তাদের নিজেদের মধ্যে ট্রেনিং কমপ্লিট করছিল। কিন্তু টনি যখন প্রেস কনফারেন্সে গিয়ে উপস্থিত হয় তখন রিপোর্টাররা একের পর এক তাকে প্রশ্ন করতে শুরু করে। তখনই সে অপ্রস্তুত হয়ে পড়ে। রোডি তাকে জানায় এত ঘাবড়ানোর কিছু নেই, যা লেখা আছে তুমি পাই টু পাই তা বলে দাও। আর এখানে টনি স্টার্ক নিজের পরিচয় দেয় আই এম আয়রন ম্যান। তো এই ছিল আয়রন ম্যান মুভিটির কাহিনী। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।